সন্ধ্যার আবছায়া অন্ধকার তখন সবে নামতে শুরু করেছে। চারপাশের গাছপালাগুলো কেমন যেন রহস্যময় শান্ত রূপ ধারণ করেছে। গ্রামের এক কোণে পুরনো বকুল গাছটার নিচে এসে দাঁড়িয়েছে অবনী। বসন্তের শেষ, তাই বাতাসে এখনো হালকা শিরশিরে ভাব। গাছটার নিচে চারপাশ জুড়ে ঝরে পড়ে আছে অজস্র বকুল ফুল। বাতাসে তাদের মৃদু মিষ্টি সুবাস ছড়ানো। অবনী মাটিতে বসে একটা একটা করে বকুল ফুল কুড়াতে লাগল। তার পরনের সুতির শাড়িটা মাটিতে লুটিয়ে পড়ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে খুব মনোযোগ দিয়ে একটা সুঁই সুতোয় ফুলগুলো গাঁথছে। অবনীর এই এক অদ্ভুত অভ্যাস। প্রতি বছর এই সময়ে সে বকুলের মালা গাঁথে, কিন্তু এই মালা সে নিজে পরে না, কাউকে দেয়ও না। এক অদ্ভুত প্রতীক্ষায় মালাটা রেখে দেয় ঘরের জানালার পাশে, যতক্ষণ না ফুলগুলো শুকিয়ে কালো হয়ে যায়। এবছরও কি মালাটা শুকিয়ে ফেলার জন্যই গাঁথা হচ্ছে? হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে অবনীর হাত কেঁপে উঠল। সুঁইটা আঙুলে ফুটে যেতে যেতে বেঁচে গেল। সে চমকে তাকিয়ে দেখল বকুল গাছের ওপাশ থেকে বেরিয়ে এলো শুভ্র। কাঁধে একটা ঝোলা ব্যাগ, চুলগুলো কিছুটা উস্কো খুস্কো, যেন বহু দূর থেকে হেঁটে আসছে। শুভ্রকে দেখে অবনী স্তব্ধ হয়ে গেল। 2 বছর, দীর্ঘ 2 বছর পর শুভ্র এই গ্রামে ফিরেছে। শহরের পড়াশোনা আর ব্যস্ততা তাকে অনেকটাই বদলে দিয়েছে, কিন্তু তার চোখের সেই চেনা চাউনিটা একই রয়ে গেছে। অবনী সামলে নিয়ে বলল, তুমি কখন এলে? এইমাত্র বাস থেকে নামলাম। বাড়ি না গিয়ে সোজা এখানে এলাম। জানতাম মে মাসের এই সন্ধ্যায় তোমাকে আর কোথাও না পাওয়া গেলেও এই বকুলতলায় ঠিকই পাওয়া যাবে। শুভ্র মৃদু হেসে অবনীর পাশে এসে ঘাসের ওপর বসল। অবনী কোনো কথা বলল না। সে আবার মাথা নিচু করে মালা গাঁথতে লাগল। তার বুকের ভেতর তখন ঝড় বইছে, কিন্তু বাইরে সে নিষ্পৃহ। শুভ্র এক দৃষ্টিতে অবনীর মালা গাঁথা দেখতে লাগল। তারপর বলল, মনে আছে অবনী, ছোটবেলায় যখন আমি শহরের স্কুলে চলে যাচ্ছিলাম, তুমি কেঁদে কেঁদে আমাকে একটা বকুলের মালা দিয়েছিলে। বলেছিলে শহরের বড় বড় ফুলের চেয়ে এই বকুলের গন্ধ অনেক বেশি দিন থাকে। অবনী হালকা হাসল। ছোটবেলার কথা বাদ দাও তো, তখন তো কত পাগলামিই করতাম। ওটা কি শুধুই পাগলামি ছিল? শুভ্রর গলায় হঠাৎ গভীরতা নেমে এলো। সে অবনীর খুব কাছে সরে এসে বলল, শহরে গিয়ে কত নামি দামি পারফিউমের গন্ধ শুকেছি অবনী, কিন্তু কোনো গন্ধই আমাকে শান্তি দেয়নি। যখনই খুব একা লাগত, চোখ বন্ধ করলেই এই বকুলতলার গন্ধ আর তোমার ওই অভিমানী মুখটা ভেসে উঠত। অবনীর হাতের গুটি স্লথ হয়ে এলো। সে বলল, তাহলে 2 বছর একটা খোঁজও নাওনি কেন? একটা চিঠি বা একটা ফোনও তো করতে পারতে। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, নিজেকে প্রতিষ্ঠা করার একটা অন্ধ লড়াইয়ে নেমেছিলাম অবনী। ভেবেছিলাম শূন্য হাতে তোমার সামনে এসে দাঁড়াব না, কিন্তু যত দূরে গেছি তত বেশি বুঝতে পেরেছি তোমার এই বকুলের মালার সুবাস ছাড়া আমার জীবনটা আসলে কতখানি শূন্য। শুভ্রর কথাগুলো অবনীর মনের সব অভিমান এক নিমেষে গলিয়ে দিল। চোখ দুটো তার জলে ভরে উঠল, কিন্তু সে কান্না লুকাতে মাথাটা আরও নিচু করে নিল। ঠিক তখনই ঝিরঝিরে বাতাস বয়ে গেল বকুল গাছটার ওপর দিয়ে। ঝরঝর করে এক ঝাঁক তাজা বকুল ফুল ঝরে পড়ল ওদের দুজনের মাথায়, কাঁধে। শুভ্র আলতো করে অবনীর হাত থেকে আধা গাঁথা মালাটা আর সুই সুতো কেড়ে নিল। অবনী অবাক হয়ে তাকাল। শুভ্র তখন মালাটার 2 প্রান্ত এক করে একটা সুন্দর গিঁট দিল। মালাটা পুরোপুরি শেষ হয়নি, কিছুটা অসমাপ্ত রয়ে গেছে। শুভ্র মালাটা হাতে নিয়ে অবনীর দিকে তাকাল। তার চোখে তখন এক পৃথিবী ভালোবাসা। সে গভীর আবেগে মালাটা অবনীর খোঁপায় জড়িয়ে দিল। অসমাপ্ত মালাটাই আজ পূর্ণতা পাক অবনী। এই মালা আর কোনো দিন শুকিয়ে ঝরে যাবে না। আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? শুভ্রর কণ্ঠস্বর কাঁপছিল।
অবনী আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না। তবে এই জল আনন্দের। সে শুভ্রর চোখের দিকে তাকিয়ে আলতো করে মাথা নাড়ল। সন্ধ্যা পেরিয়ে তখন রাত নামছে। বাঁশঝাড়ের ওপাশ থেকে জোনাকিরা আলো জ্বালতে শুরু করেছে। বকুলতলার সেই মিষ্টি সুবাসে মিশে গেল দুটো হৃদয়ের দীর্ঘদিনের প্রতীক্ষা আর এক নতুন ভালোবাসার গল্প। শুভ্রর বুকের ভেতর জমে থাকা দীর্ঘদিনের পাথরটা যেন এক মুহূর্তে নেমে গেল। অবনীর চোখের জল মুছিয়ে দিয়ে সে আলতো করে তার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। বকুলের হালকা সুবাস মাখানো সেই হাতটা অসম্ভব রকম শীতল ছিল, যা শুভ্রর হাতের উষ্ণতায় আস্তে আস্তে সজীব হয়ে উঠতে লাগল। চল, অনেক রাত হচ্ছে, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, শুভ্র বলল। ওরা দুজনেই বকুলতলা ছেড়ে মাটির রাস্তা ধরে হাঁটতে শুরু করল। আকাশে দেখুন এক ফালি চাঁদ উঠেছে। সেই চাঁদের আলো বাঁশঝাড় আর গাছের পাতার ফাঁক গলে মাটিতে আলো ছায়ার এক মায়াবী নকশা তৈরি করেছে। চারপাশটা এত শান্ত যে ওদের পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ আর ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। হাঁটতে হাঁটতে অবনী তার খোঁপায় হাত দিল। বকুলের মালাটা এখনও সেখানে সযত্নে গোজা রয়েছে। সে মৃদু স্বরে বলল, শহরে কি আসলেই খুব ব্যস্ত থাকতে, নাকি আমাদের এই ছোট গ্রামটাকে ভুলে গিয়েছিলে? শুভ্র থামল। অবনীর মুখোমুখি দাঁড়িয়ে বলল, ভুলে যাওয়া যদি এতই সহজ হতো অবনী, তবে প্রতিটা মে মাসের ২৪ তারিখে ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বুকের ভেতরটা এমন হাহাকার করে উঠত না। অবনী অবাক হয়ে তাকাল। মে মাসের ২৪ তারিখ? পরশুদিন? হ্যাঁ, শুভ্র হাসল। যেদিন আমি প্রথম কলকাতা যাওয়ার ট্রেনে উঠেছিলাম, আর তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের জানালার দিকে ওই বকুলের মালাটা ছড়ে দিয়েছিলে। মালাটা ট্রেনের মেঝেতে পড়েছিল, আর তার সুবাস আমার পুরো কামরায় ছড়িয়ে গিয়েছিল। ওই দিনটা আমি কোনো দিন ভুলিনি, আর কোনো দিন ভুলবও না। অবনীর ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। এতদিনের জমানো সব ক্ষোভ, সব অভিমান যেন এই একটা কথাতেই কর্পূরের মতো উড়ে গেল। সে বুঝল, দূরত্বের দেয়ালটা আসলে কেবল সময়ের ছিল, মনের নয়। ওরা অবনীদের বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়াল। পুরনো কাঠের দরজার ওপর লতাগাছটা জোনাকির আলোয় জলজল করছে। অবনী শুভ্রর দিকে তাকিয়ে বলল, কাল সকালে আমাদের বাড়ি আসবে তো? মা তোমাকে দেখলে খুব খুশি হবেন। আর হ্যাঁ, তোমার প্রিয় নারকেলের নাড়ু বানিয়ে রাখব। আজ টাইমলাইনে তো কোনো নড়চড় হবে না, শুভ্র চোখ টিপে বলল। তবে একটা শর্ত আছে। কি শর্ত? অবনী চোখ বড় বড় করে জানতে চাইল। কাল বিকেলে আবার ওই বকুলতলায় আসতে হবে। তবে এবার আর অর্ধেক মালা নয়, একদম পুরো একটা মালা গেঁথে নিয়ে আসতে হবে আমার জন্য। দেবে তো? অবনী লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে হাসল। কোনো উত্তর না দিয়ে সে দ্রুত বাড়ির ভেতরে ঢুকে দরজাটা হালকা করে ভিজিয়ে দিল। শুভ্র দরজার বাইরে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বাতাস তখনও বকুলের সুবাস বয়ে নিয়ে আসছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলল। তবে এবার আর কষ্টের নয়, এক বুক শান্তির। ২ বছর পর আজ রাতে শুভ্র হয়তো আবার মন খুলে ঘুমাতে পারবে, কারণ তার ভালোবাসার বকুল ফুল যে আজ তার নিজের খোঁপা সুবাসিত করে রেখেছে। পরদিন সকালটা অন্যরকম এক আলো নিয়ে এলো অবনীদের বাড়ির উঠোনে। ভোরের মিষ্টি রোদে যখন বকুল ফুলগুলোর সুবাস চারদিকের বাতাসে ভাসছিল, অবনী তখন রান্নাঘরের বারান্দায় বসে নারকেল কোড়াচ্ছিল। তার চুলে কালকে সেই বকুলের মালাটা আর নেই, কিন্তু মনের ভেতর সেই সুবাসটা যেন আরও গাঢ় হয়ে বসে গেছে। ঠিক ৯টার দিকে সদর দরজায় চেনা ডাক শোনা গেল। কাকিমা, বাড়ি আছেন? অবনীর মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে হাত মুছে অবাক হয়ে বললেন, আরে শুভ্র, কখন এলি বাবা? অবনী তো একবারও বলেনি তুই গ্রামে ফিরেছিস। শুভ্র হাসি মুখে ভেতরে এসে কাকিমাকে প্রণাম করল। কাল সন্ধ্যায় এসেছি কাকিমা, খুব ক্লান্ত ছিলাম, তাই রাতে আর আসিনি। অবনী রান্নাঘরের আড়াল থেকে দেখছিল।
শুভ্রর পরনে আজ একটা হালকা নীল রঙের পাঞ্জাবি, যা তার গায়ের রঙের সাথে দারুণ মানিয়েছে। শুভ্রর চোখ দুটো যেন রান্নাঘরের ওই আড়ালটাকেই খুঁজছিল। অবনী ধরা পড়ে যাওয়ার ভয়ে দ্রুত চোখ সরিয়ে নিল, কিন্তু তার ঠোঁটের কোণের হাসিটা লুকানো গেল না। কাকিমা শুভ্রকে পিঁড়ি পেতে বসালেন এবং অবনীকে ডেকে বললেন, অবনী, শুভ্রর জন্য চা আর নাড়ুগুলো নিয়ে আয় তো মা। অবনী যখন কাঁসার প্লেটে ধোঁয়া ওঠা চা আর নারকেলের নাড়ু নিয়ে শুভ্রর সামনে এসে দাঁড়াল, শুভ্রর চোখে তখন এক দুষ্টুমির আভাস। সে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, কাকিমা, অবনীর হাতের নাড়ুর স্বাদ কিন্তু একদম বদলায়নি, ঠিক 2 বছর আগের মতোই অমৃত। কাকিমা হাসলেন। ও তো কাল রাত থেকেই নাড়ু বানানোর তোড়জোড় করছিল। আমি তো ভাবছিলাম হঠাৎ এত নাড়ুর ধুম কেন। মায়ের কথা শুনে অবনী লজ্জায় প্রায় দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। শুভ্র শুধু তাকিয়ে তাকিয়ে হাসল। বিকেল গড়াতেই অবনী আর ঘরে স্থির থাকতে পারল না। মায়ের চোখ এড়িয়ে সে চুপি চুপি আবার সেই পুরনো বকুলতলার দিকে রওনা হল। এবার তার হাতে একটা মাটির পাত্র, আর তাতে সুঁই সুতো দিয়ে পরম যত্নে গাঁথা সম্পূর্ণ একটা নিটোল বকুলের মালা। সে যখন বকুল গাছটার নিচে পৌঁছল, দেখল শুভ্র সেখানে ইতিমধ্যে উপস্থিত। সে একটা পাথরের উপর বসে নদীর দিকে তাকিয়ে আছে। অবনীর পায়ের শব্দ পেয়ে সে ঘুরে তাকাল। আমি ভেবেছিলাম তুমি বুঝি আসবে না। শুভ্র উঠে দাঁড়িয়ে বলল, কথা দিয়েছিলাম যখন, আসতেই হতো। অবনী আলতো হেসে হাতের মালাটা শুভ্রর দিকে বাড়িয়ে দিল। নাও, তোমার শর্ত পূরণ করলাম। এবার আর অর্ধেক নয়, পুরো মালা। শুভ্র মালাটা হাতে নিল। তাজা বকুলের তীব্র মিষ্টি গন্ধ তার নাক ছুঁয়ে গেল। সে মালাটা নিজের হাতে না নিয়ে অবনীর দিকে আরও এক ধাপ এগিয়ে এল। এই মালাটা আমার গলায় পরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার, অবনী। শুভ্রর গলার স্বর গভীর এবং আবেগময় শোনাল। অবনী কিছুটা ইতস্তত করল, তারপর আলতো করে পা টিপে শুভ্রর গলার চারপাশে মালাটা পরিয়ে দিল। মালা পরাবার সময় অবনীর হাতের আঙুলগুলো শুভ্রর কাঁধ ছুঁয়ে গেল, আর সেই স্পর্শে দুজনের হৃদয়েই একটা চেনা শিহরণ বয়ে গেল। শুভ্র অবনীর দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, অবনী, আমি এবার আর শহরে ফিরে গেলেও একা যাব না। কাকিমার সাথে আমার কথা হয়েছে, উনি রাজি। এবার আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যেতে চাই। আমার ঘরের জানালার পাশে একটা বকুলের টব রাখব, যেখানে রোজ সকালে তোমার ছোঁয়া পেয়ে বকুল ফুটবে। তুমি যাবে তো আমার সাথে? অবনীর চোখে তখন আনন্দের অশ্রু। এতদিনের একাকিত্ব, অপেক্ষা আর চোখের জল সব যেন এই একটি মুহূর্তের জন্য সার্থক মনে হল। সে আর কোনো কথা বলতে পারল না, শুধু শুভ্রর বুকে মাথাটা রেখে আলতো করে চোখ বন্ধ করল। বাতাসে তখন বকুল ফুল ঝরে পড়ার শব্দ। সেই মায়াবী বিকেলে ঝরে যাওয়া বকুল ফুলের সাক্ষী রেখে দুটো মন চিরতরে এক হয়ে গেল। অসমাপ্ত গল্পের শেষটা হল এক সুমধুর পূর্ণতায়।